নমস্কার, আমি শাওনি ভট্টাচার্য আবার চলে এসেছি তোমাদের সঙ্গে একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের যে প্রথম চ্যাপ্টার, প্রথম ইউনিট, সেখান থেকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে। আমরা আগের ভিডিওতে পড়েছিলাম খাদ্যের শ্রেণী বিভাগ সম্পর্কে। সেখানে কিন্তু আমরা শারীরবৃত্তীয় কার্যকারিতা অনুযায়ী খাদ্যের শ্রেণী বিভাগ কিন্তু আমরা অলরেডি পড়ে এসেছি। আজকে আমরা পড়ব খাদ্যের কাজ সম্পর্কে। আচ্ছা, খাদ্যের কাজকে যদি আমরা ভাগ করি, সেখানে কি আছে? শারীরবৃত্তীয় কাজ আছে খাদ্যের, সামাজিক কাজ আছে, মনস্তাত্ত্বিক কাজ আছে। এখানে তোমাদের সিলেবাসটা আমি একটু দেখালাম। এখানে দেখো যে সোশিওলজিক্যাল ফাংশনস অফ ফুড আছে, আবার সাইকোলজিক্যাল ফাংশনস অফ ফুড আছে, ঠিক আছে? আর এখানে তো শ্রেণীবিভাগে আমরা শারীরবৃত্তীয় কাজগুলো সম্পর্কে পড়েই এসেছি। তাহলে খাদ্যের শারীরবৃত্তীয় কাজ কি? খাদ্যের শারীরবৃত্তীয় কাজ কিন্তু চারটে। কি? ফার্স্ট, আমরা আগের ভিডিওতে কি পড়েছি? দেহ গঠন। আমি কিন্তু এখানে বলছি না দেহ গঠনকারী খাদ্য, দেহ গঠন যেটা, সেটাই কিন্তু খাদ্যের কাজ। সেটার বদলে আমরা আরও কি বলতে পারি? যে কি হচ্ছে বৃদ্ধি, ক্ষয়পূরণ, দেহ গঠন, পুষ্টি সাধন। তাহলে এই আন্ডারেই করছে। তাহলে কোন কোন জাতীয় খাদ্য দেহ গঠন করে? আমরা জানি, আমরা আগের ভিডিওতে কি পড়েছি? যে প্রোটিন আর খনিজ লবণ জাতীয় খাদ্য দেহ গঠন করে। তার মধ্যে কলাকোষের গঠন আছে, অঙ্গ প্রত্যঙ্গের গঠন আছে, নখ, চুল, ত্বক, সমস্ত কিছু কিন্তু তার মধ্যেই আসছে দেহ গঠন। এছাড়াও কিন্তু যে খনিজ লবণগুলো আছে, সেই খনিজ লবণগুলো কি করছে? আমাদের কাঠামোতন্ত্র গঠন করছে। যেমন ক্যালসিয়াম ফসফেট বলেছিলাম, রক্ত উৎপাদনের ক্ষেত্রেও কিন্তু এই খনিজ লবণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, ঠিক আছে? আচ্ছা, মাছ, মাংস, ডিম, দুধ, ঠিক আছে? এই যে খাদ্যগুলো, এগুলোর কিন্তু দেহ গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, তাহলে এখানে আসছে প্রোটিন আর খনিজ লবণ, এই দুটো দেহ গঠনকারী খাদ্যের মধ্যে পড়ে আর কি, এগুলো দেহ গঠন করে। তাপশক্তি উৎপাদন। তাপশক্তি উৎপাদন আমাদের কিন্তু কাজ করার জন্য, যে হাঁটা চলা, দৌড়ানো, স্নান করা, খাওয়া, পড়াশোনা করা, সাইকেল চালানো, সমস্ত কিছুর জন্য কি দরকার? শক্তির দরকার। জীবনের মৌলিক কাজগুলো, মৌলিক ধর্মগুলো পালনের জন্য কিন্তু কি দরকার? শক্তি দরকার। এছাড়া আমাদের দেহের আভ্যন্তরীণ যে ক্রিয়াকলাপ, পরিপাক, তারপরে রেচন, তারপরে হৃৎপিণ্ডের যে ছন্দময়তা, ঠিক আছে, সমস্ত কিছুর জন্যই কিন্তু কি দরকার? শক্তি দরকার। সেই শক্তি কিন্তু কার্বোহাইড্রেট আর স্নেহ পদার্থের জারণের ফলে আমরা পেয়ে থাকি, ঠিক আছে? শ্বাসকার্য, সমস্ত কিছুর জন্য কি দরকার? শক্তির দরকার। তাহলে মেইনলি তাপশক্তি উৎপাদনে সহায়তা করে হলো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য আর স্নেহ পদার্থ জাতীয় খাদ্য, ঠিক আছে? আচ্ছা, এবার আসছি আমরা রোগ প্রতিরোধ। আচ্ছা, আমাদের কিন্তু রোগ প্রতিরোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হলো খনিজ লবণ এবং ভিটামিন সমৃদ্ধ খাদ্য। এরা কিন্তু আমাদের দেহে যে বিভিন্ন অভাবজনিত রোগগুলো আছে, সেই রোগগুলো আমাদের প্রতিরোধে সহায়তা করে। যেমন যদি বলি আমাদের দৃষ্টিশক্তি রক্ষার ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু ভিটামিন, বিশেষ করে ভিটামিন এর ভূমিকা আছে। ত্বকের সুস্থতা রক্ষা বলি, বিভিন্ন রকম কাজ। ইভেন আমাদের যে শ্বসন হচ্ছে, ক্রেবস চক্র নিয়ন্ত্রণ করতেও কিন্তু ভিটামিনের কার্যকারিতা। তাহলে আমাদের কিন্তু রোগ প্রতিরোধের ক্ষেত্রে এদের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেমন ধরো যদি বলি, আমাদের গলগণ্ড নিবারণ করে যেমন আয়োডিনের অভাবে কি হয়? গলগণ্ড হয়। এছাড়া স্কার্বি ভিটামিন সির অভাবে হয়। আবার ধরো অ্যানিমিয়া লোহার অভাবে হয়, ঠিক আছে? তাছাড়া বেরি, পেলেগ্রাম, হ্যাঁ, চিলোসিস, গ্লসাইটিস, এগুলো কিন্তু বিভিন্ন ভিটামিনের অভাবে হয়ে থাকে। তাহলে অভাবজনিত রোগ, আমরা যদি খাদ্যে ভিটামিন, খনিজ লবণ কম খাই, তাহলে আমাদের কি হবে? আমরা বিভিন্ন অভাবজনিত রোগে আক্রান্ত হব। আচ্ছা, এবার ডক্টর স্বামীনাথন, উনি কিন্তু প্রোটিন, উচ্চ যে জৈব মূল্যের প্রোটিন, তাকেও কিন্তু কি বলেছেন? তাকেও কিন্তু রোগ প্রতিরোধকারী খাদ্য বা দেহ সংরক্ষক
খাদ্যের মধ্যে কিন্তু উল্লেখ করেছেন। রোগ প্রতিরোধ বা দেহ সংরক্ষণ আমি বলতে পারি, এটা একটা কাজ, দেহ সংরক্ষণ। আচ্ছা, আর তারপরে কাজটা কি? দেহ নিয়ন্ত্রণ। তাহলে আমরা আচ্ছা আগে একটু রিভিউ করে নিই। দেহ গঠন কি কি? প্রোটিন, খনিজ লবণ জাতীয় খাদ্য দেহ গঠন নিয়ন্ত্রণ করে। আচ্ছা, মানে দেহের পুষ্টি, বৃদ্ধি সাধন, ক্ষয় পূরণ, ঠিক আছে, সমস্ত কিছুর কিন্তু ভূমিকা পালন করছে। তাপশক্তি উৎপাদনে মেইনলি হলো কার্বোহাইড্রেট, স্নেহ পদার্থ, প্রোটিন করে না, প্রোটিনের মেইন কাজ কিন্তু দেহ গঠন। আচ্ছা, রোগ প্রতিরোধ বা দেহ সংরক্ষণ, সেক্ষেত্রে কি করছে? ভিটামিন আর খনিজ লবণ মূলত কি করছে? রোগ প্রতিরোধ করছে বা দেহ সংরক্ষণে ভূমিকা পালন করছে। আর দেহ নিয়ন্ত্রণ, দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়াগুলো নিয়ন্ত্রণে সহায়তা করে কে? সহায়তা করে হলো জল এবং গ্রাফিক্স বা তন্তু সমৃদ্ধ খাদ্য, যেমন ধরো তাপমাত্রা নিয়ন্ত্রণ, ইলেকট্রোলাইটের সাম্য রক্ষা, ঠিক আছে, রেচন, সংবহন প্রভৃতি নিয়ন্ত্রণ করছে জল। আর কি রয়েছে? আর রাফিজ যেমন কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণ করে। আরও কিন্তু আগের ভিডিওতে আমরা রাফিজের আরও অনেকগুলো কাজ কিন্তু উল্লেখ করেছি, ঠিক আছে। তাহলে এগুলো গেল শারীরবৃত্তীয় কাজ। এবার আসছে সামাজিক কাজ। এবার প্রশ্ন যে শারীরবৃত্তীয় কাজ তো বুঝলাম যে আমরা খাবার খেলাম, আমাদের দেহের মধ্যে এই কাজগুলো খাদ্য করছে। সামাজিক কাজ কি? হ্যাঁ, খাদ্যের কিন্তু সামাজিক গুরুত্বও আছে। আচ্ছা, ভাবো আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলো, বা আমাদের প্রতিবেশী বা আত্মীয় স্বজনদের বাড়িতে বা কলিগের বাড়িতে কোনো অনুষ্ঠান হলো, সেক্ষেত্রে কি তারা কি করে? লোকজনকে আদর মানে নিমন্ত্রণ করে, সেখানে আদর আপ্যায়ন করে তাদের খাওয়ানো হয়। কেন খাওয়ানো হয়? এটা কিন্তু অন্য অপরকে একটা সামাজিক স্বীকৃতি দান, একটা সেটা আছে, তাদের প্রতি সৌহার্দ্য মানে জ্ঞাপন করা, তারপরে সম্প্রীতি স্থাপন, সমস্ত কিছু, ঠিক আছে। এই সামাজিক গুরুত্ব কিন্তু খাদ্যের রয়েছে। যে কোনো অনুষ্ঠান ভাবো না, যেমন ধরো জন্মদিন হোক, অন্নপ্রাশন হোক, বিয়ে হোক, প্রভৃতি ক্ষেত্রে খাদ্য ছাড়া কি আমরা ভাবতে পারি যে খাবার ছাড়া সেটা হতে পারে? তাই না? সেটা কিন্তু খাবার ছাড়া কিন্তু অসম্পূর্ণ। তাহলে খাদ্যের কিন্তু সামাজিক গুরুত্ব আছে। আবার ধরো স্কুলে তোমরা টিফিন পিরিয়ডে কি করো? একে অপরের সঙ্গে টিফিন ভাগ করে নাও না? বন্ধুদের সঙ্গে, এই তুই কি টিফিন এনেছিস রে? আচ্ছা তুই এটা এনেছিস, আমি না আজকে এই টিফিনটা এনেছি, মা আজকে আমাকে এইটা বানিয়ে দিয়েছে। তোমরা ভাগ করে খাও তো। তাহলে এটা যে বন্ধুত্বর যে সম্পর্ক, সেটাকে আরও দৃঢ় করতে কিন্তু খাদ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। আচ্ছা, আমরা যদি ভাবি হিন্দুদের ক্ষেত্রে যে বিজয়া দশমী, দুর্গাপুজোর পরে যে বিজয়া দশমী, সেই সময় কিন্তু তারা কি করে? জমিয়ে খাওয়া দাওয়া হয়, তাই না? তারপরে আমরা যখন অন্যের বাড়িতে যাই তখন মিষ্টি নিয়ে যাই ওই সময়, কিংবা আমরা যখন আমার বন্ধুর বাড়িতে গেলাম, বন্ধুর মা তখন নাড়ু করে খাওয়ান, ঘরে বানানো নিমকি করে খাওয়ান, বা সম্ভব না হলে বাইরে থেকে কিনে মিষ্টি বা জলখাবারের আয়োজন করেন। সেটা কিন্তু একটা আমাদের সামাজিক মেলবন্ধনের একটা সূত্র কি দাঁড়াচ্ছে? খাদ্য দাঁড়াচ্ছে, তাই না? যদি মুসলিমদের ক্ষেত্রে বলি, সেখানে ঈদের দাওয়াত একটা মানে প্রচলিতই আছে। আমি আমার স্টুডেন্টের বাড়িতেও একবার গিয়েছিলাম, তো সেখানেও খেয়েছি। সেটা একটু অন্যরকম, রান্নাগুলো অন্যরকম। আচ্ছা, তো কিছু কিছু স্পেসিফিক্যালি কিছু কিছু ডিশ থাকে, যেমন সিমুই কিন্তু ওদের একদম মানে স্পেসিফিক্যালি কিন্তু ঈদের সময় হবেই। মানে আমার বান্ধবী, ও কিন্তু ঈদে যখন আমাদের কলেজে একসাথে আমরা পড়তাম, ও যখন আসতো কিন্তু সিমুই বানিয়ে আনতো। সেটা কিন্তু আনবেই, 2 রকমের সিমুই আনতো। একটা একটু ড্রাই ঘি চ্যাপচ্যাপে, একটা খুব টেস্টি হতো, আরেকটা একটু কিন্তু দুধের একটা সিমুই আনতো। তো মানে এটার ছাড়া কিন্তু আমরা ঈদ হচ্ছে আর ওই খাবারটা আনবে না, এটা ভাবতেই পারি না। আবার যদি আমরা খ্রিস্টানদের ক্ষেত্রে ভাবি, সেক্ষেত্রে কিন্তু ওদের কিন্তু বড়দিনে কি হয়? কেক কাটা হয়। শুধু তাদের কেন, জন্মদিনে কিন্তু আমরাও কিন্তু কি কাটি? কেক কাটি, তাই না? আবার জন্মদিনে কিন্তু পায়েস রান্না হওয়া, সেটাও কিন্তু মাস্ট। তো খাদ্যের কিন্তু সামাজিক গুরুত্ব রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো খাদ্যের সামাজিক কাজ তো আমরা জানলাম। আরেকটা কি কাজ? খাদ্যের মনস্তাত্ত্বিক কাজ। আচ্ছা, এবার প্রশ্ন যে খাদ্যের আবার মনস্তাত্ত্বিক কাজ কি? হ্যাঁ, একদম। একটা সন্তান যখন ভূমিষ্ঠ হচ্ছে, সেই সন্তানের সঙ্গে
মায়ের বন্ধন কিভাবে দৃঢ় হয়। মা যখন সন্তানকে স্তন পান করাচ্ছে, হ্যাঁ, মায়ের বুকের দুধ যখন সন্তান খাচ্ছে, তখন মায়ের সঙ্গে সন্তানের বন্ধন কি হচ্ছে, দৃঢ় হয়। সন্তান কি মানে একটা নিরাপত্তা বোধ কিন্তু মায়ের কোলে পেয়ে থাকে। ফার্স্ট মানে যোগসূত্র কিন্তু সেই খাদ্যের মাধ্যমেই আসছে। আবার ধরো তারা মানে সন্তান যদি দুষ্টুমি করে থাকে, তাহলে মা কি করেন, তাকে শাস্তি দেওয়ার জন্য এই তোর জন্য এই চকলেটটা এনেছিলাম, চকলেটটা পাবি না, ঠিক আছে। আবার পরীক্ষায় ভালো রেজাল্ট করলো, কিংবা একটা ভালো কাজ যদি সন্তান করে থাকে, তাকে পুরস্কার দেওয়ার জন্য মা কিন্তু সেই চকলেটটাই তার হাতে তুলে দেয়। এই তুই এটা করেছিস, এটা খুব ভালো হয়েছে, বা কিছু এই পরীক্ষায় এই মার্কস এনেছিস, খুব ভালো হয়েছে, এই জন্য চকলেটটা দিল, যে এটা তোমার পুরস্কার, ঠিক আছে। আচ্ছা, তারপরে মা সন্তানকে তার জন্মদিনে পায়েস নিজের হাতে রান্না করে খাওয়ায়, তাই না? এটা একটা হয়েই থাকে যে পায়েস কিন্তু মাই করে খায়। মা যখন সন্তানের মুখে পায়েসটা তুলে দিচ্ছে, তখন মায়ের সাথে সন্তানের একটা মানে বন্ধন, মনস্তাত্ত্বিক দিক থেকে যে যোগসূত্রটা, সেটা কিন্তু আরও সুদৃঢ় হচ্ছে। আবার আমরা কি করি না, যে বাড়ির লোকেদের জন্য আমরা আমাদের প্রিয় রান্নাটা, আমাদের কেন, তাদের যে প্রিয়রা, সবাই যেটা খেতে ভালোবাসে সেটা রান্না করে খাওয়াই। কেউ যদি প্রশংসা করে, সেটা কিন্তু কি হয়, আমরা তৃপ্ত হই। তারা যখন খেয়ে ভালো বলে, সেটা একটা আমাদের তৃপ্তি দেয়, তাই না? আমরা একটা ভালো একটা অনুভব করি, আমাদের ভালোবাসা কিন্তু সেই রান্নার মাধ্যমে আমরা তুলে ধরি, তাই না? আচ্ছা, তো এই যে জিনিসগুলো হলো, সেটা কিন্তু খাদ্যের কি মনস্তাত্ত্বিক দিক, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলতে আমার মনে নেই, যে ধরো সামাজিক দিক আরেকটাও রয়েছে। ধরো বাড়িতে যদি আমরা বাড়ির কথা বলি, তাহলে রাত্রে যখন আমরা সবাই মিলে একসাথে খেতে বসি, বা ছুটির দিনে সবাই মিলে যখন আমরা একসাথে খেতে বসি, তখন কিন্তু আমাদের একে অন্যের সঙ্গে যে সম্পর্কটা, যে সৌহার্দ্য, মানে যেই ব্যাপারটা আছে, সেটা কিন্তু আরও ভালোবাসা, আরও সুদৃঢ় হয়। এটা একদিক থেকে মানে সামাজিক মনস্তাত্ত্বিক দুটো কাজই হচ্ছে, যে একসাথে খেতে বসা, সেটা একটা আলাদা আনন্দ, তাই না? তো আজকে আমরা খাদ্যের কাজগুলো পড়লাম। নমস্কার। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।